আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ব্লাড প্রেশার নিয়ে যাবতীয় বিষয়াদি জানব। আমরা ব্লাড প্রেশার কী সেটা জানব এবং কত টাইপের আছে বা কত প্রকারের আছে, এবং এই ব্লাড প্রেশার যদি নর্মাল থেকে অ্যাবেরিয়েশন হয় বা কমে যায় বা বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের বডি এটা কী করে রেগুলেট করে বা নিয়ন্ত্রণ করে সেটা সম্পর্কে জানব। তো চলুন আগে জেনে নিই ব্লাড প্রেশারটা আসলে কী। আমরা যদি চিন্তা করি যে এটা একটা পাইপ, ওকে, আমরা মনে করলাম এটা একটা পাইপ এবং এই পাইপের ভিতর দিয়ে কোনো একটা ফ্লুইড বা পানি চলাচল করছে, ওকে। তো আমরা জানি কোনো একটা পাইপ বা কোনো একটা চোঙার ভিতর দিয়ে যদি কোনো ফ্লুইড চলাচল করে, তাহলে এই যে ফ্লুইডগুলো, এটা ল্যামিনারভাবে যাক অথবা টার্বালেন্টভাবে যাক। ল্যামিনার মানে লিনিয়ার, ওকে, এইভাবে। আর টার্বালেন্ট মানে এলোমেলোভাবে, কেমন, যেভাবেই যাক, এইটা আমাদের যে পাইপের ওয়ালটা আছে, ওয়ালের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে বা একটা চাপ দেয়, ঠিক আছে। এই যেই চাপটা দেয় এটাকে আমরা বলি ওই যেই ফ্লুইডটা বা ওই যেই পানিটা তার হচ্ছে প্রেশার। তাহলে দিচ্ছে প্রেশারটা কার উপরে? দিচ্ছে হচ্ছে পাইপের উপরে। একইভাবে আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল বা আমাদের আর্টারি হোক, ভেইন হোক বা যেটাই হোক, এর ভিতর দিয়ে তো ব্লাড যায়, তাই না? তো এই ব্লাড যখন একটা ভেসেলের ভিতর দিয়ে যায়, এই ব্লাডটা এই যে আর্টারিয়াল ওয়াল বা ভেসেল ওয়াল এর উপরে যে প্রেশারটা ক্রিয়েট করে, এটাকে আমরা বলি ব্লাড প্রেশার, মানে রক্তের চাপ, ঠিক আছে। এখন আমরা ফিজিক্স থেকে একটা জিনিস জানি, প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে আমরা ব্লাড প্রেশারকে এইভাবে ডিফাইন করতে পারি যে ব্লাড প্রেশার মিনস দ্য ফোর্স, মানে সেই ফোর্স যেটা হচ্ছে প্রতি ইউনিট এরিয়াতে ওভার দ্য আমাদের ব্লাড ভেসেল অ্যাপ্লাই হবে। বা আমরা যদি সুন্দর করে গুছিয়ে বলি তাহলে বলতে পারি ব্লাড প্রেশার মিনস দ্য লেটারাল ফোর্স অর দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ব্লাড এগেনিস্ট এনি ইউনিট এরিয়া অফ দ্য ভেসেল ওয়াল, ঠিক আছে। তাহলে একটা ভেসেল ওয়ালের একটা ইউনিট এরিয়ার উপরে আমাদের যে ব্লাডগুলো যে লেটারাল প্রেশার এক্সার্ট করবে, এটাকে আমরা বলবো হচ্ছে ব্লাড প্রেশার, ঠিক আছে। এখন এই ব্লাড প্রেশার মেজারের জন্য আমাদের গবেষণা করে দেখা গিয়েছে যে এই ব্লাড প্রেশারটার একটা সূত্র যদি আমরা দাঁড় করাই, তাহলে ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু লেখা যায় কার্ডিয়াক আউটপুট ইন্টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কী, কার্ডিয়াক আউটপুট কী, এই বিষয়গুলো নিয়ে আমরা আগেই জেনেছি, তাহলে এটা নিয়ে ঝামেলা থাকার কথা না। এখন তাহলে যদি কোনো একটা পেশেন্টের বা কোনো একটা মানুষের তার দেহের যে কার্ডিয়াক আউটপুটের পরিমাণ এবং সেই সাথে তার যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স তার পরিমাণ যদি আপনাকে বলে দেওয়া থাকে, তাহলে আপনি সেখান থেকে ইজিলি ব্লাড প্রেশার বের করে ফেলতে পারবেন। কারণ আমরা জানি ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এখন একটা জিনিস আমরা জানি যে কার্ডিয়াক আউটপুটটা তখন হয় যখন হচ্ছে আমাদের ভেন্ট্রিকলসগুলো পাম্প করে বা কন্ট্রাক্ট করে, তার মানে কি যখন সিস্টোল হয়। এই কারণে বলা হয়ে থাকে আমাদের যেই সিস্টোলিক প্রেশারটা মেইনলি হচ্ছে নির্ভর করে আমাদের কার্ডিয়াক আউটপুটের উপরে, কেমন, তাহলে সিস্টোলিক প্রেশার। আর যেটা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি, আমাদের যেটা আফটার লোড, মানে যার এগেনিস্টে আমাদের যেই ভেন্ট্রিকলগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের প্রেশার এক্সার্ট করে। তো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স তাহলে কি, এটা ডায়াস্টোলের সময় ঝামেলাটা বাঁধাচ্ছে আমাদের। এই কারণে বলা হয়ে থাকে যে ডায়াস্টোলিক প্রেশার যেটা, এটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে নির্ভর করে। বোঝা গেল? এখন আসুন, তাহলে আমাদের দুইটা প্রেশার হয়ে গেল, একটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। এই যে দুই টাইপের প্রেশারের কথা বললাম, মানে সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার, এই দুইটা প্রেশার বাদেও আরও দুইটা প্রেশার আমাদের দেহে আছে। সেটা কি? 3 নম্বর প্রেশার হচ্ছে পালস প্রেশার। পালস প্রেশার জিনিসটা কি? পালস প্রেশার হচ্ছে, আমরা যদি এই সিস্টোলিক প্রেশার আমি এসপি লিখলাম, কেমন, আর যেটা ডায়াস্টোলিক প্রেশার আমি ডিপি লিখলাম, এই সিস্টোলিক প্রেশার থেকে যদি ডায়াস্টোলিক প্রেশার বিয়োগ করে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে যে প্রেশারটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে পালস প্রেশার। তাহলে পালস প্রেশারটা কি? পালস প্রেশার হচ্ছে আমাদের সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশারের ডিফারেন্স। আর এই যে সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার, এটা যদি গড় করি বা অ্যাভারেজ করি, তাহলে যেই প্রেশারটা আমরা পাই সেটাকে আমরা বলি হচ্ছে মিন প্রেশার। এখন আমরা কার্ডিয়াক সাইকেল থেকে দেখেছি যে আমাদের যে কার্ডিয়াক সাইকেলটা আছে, এই কার্ডিয়াক সাইকেলে সিস্টোল এবং ডায়াস্টোল কিন্তু একই সময় ধরে হয় না, বরং যদি 3 ভাগে ভাগ করি আমরা সিস্টোল এবং ডায়াস্টোলকে, তাহলে দেখা যাবে 2/3 সময় ধরেই হচ্ছে আমাদের ডায়াস্টোল হয়,
আর মাত্র 1/3 সময় ধরে হচ্ছে আমাদের সিস্টল হয়। এই কারণে মিন প্রেশার সমান আমরা লিখে থাকি যে ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। এখন পালস প্রেশার সমান আবার আমরা কি জানি, ডায়াস্টোলিক প্রেশার 1/3 পালস প্রেশার মানে কি, পালস প্রেশার মানে সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার। তাহলে এই যে সূত্রটা আমরা দাঁড় করালাম এটাকে বলা হয় হচ্ছে আমাদের মিন আর্টেরিয়াল প্রেশারের সূত্র। মনে থাকবে? তাহলে আমরা প্রেশার কি সেটা জানলাম, প্রেশার কি করে আমরা মেজার করতে পারি বা সূত্র কি সেটা জানলাম, এবং প্রেশার যে 4 প্রকার সেটা আমরা জানলাম। কি কি প্রেশার? একটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, একটা হচ্ছে পালস প্রেশার, আর একটা হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেশার বা মিন প্রেশার। এখন কোনটার নর্মাল ভ্যালু কোনটা? আমরা যদি নর্মাল ভ্যালুর কথা চিন্তা করি তাহলে আমি সিস্টোলিক ব্লাড প্রেশারকে এসবিপি লিখলাম। কেমন? এসবিপি মানে সিস্টোলিক ব্লাড প্রেশার। এটা যদি নর্মাল ভ্যালু বলি তাহলে আমরা ধরি মোটামুটি 100 থেকে 140 এর ভিতরে থাকে। এখন আমরা জানি প্রত্যেকটা জিনিসের একটা ইউনিট আছে। তো আমাদের ব্লাড প্রেশারের যে ইউনিট, এই ব্লাড প্রেশারের ইউনিটকে আমরা বলি হচ্ছে, মেইনলি আমরা যেটাতে মেজার করি, মিলিমিটার অফ মার্কারি, মানে পারদের চাপ দিয়ে, অথবা আরেকভাবে আমরা মেজার করতে পারি, সেটাকে বলা হয় সেন্টিমিটার অফ ওয়াটার। তো আমরা মেইনলি মিলিমিটার অফ মার্কারি দিয়েই হচ্ছে আমরা প্রেশারটাকে প্রকাশ করি। এখন এটার ভিতরে একটা রিলেশন আছে, আমি এমনি বলছি, অনেকে জানেন যে 1 মিলিমিটার অফ মার্কারি সমান কত হয়? 1.36 সেন্টিমিটার অফ ওয়াটার। জাস্ট বলার জন্য বলা, কেমন? এটা ইম্পর্টেন্ট কোনো কিছু না। তাহলে আমরা মিলিমিটার অফ মার্কারি দিয়ে এই প্রেশার, যেটা ব্লাড প্রেশারের ইউনিটটা, আমরা হচ্ছে মেজার করি। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল কত আমরা যদি রেঞ্জে বলি তাহলে 100 থেকে 140 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত আমরা নর্মাল ধরব। আর যদি আমরা অ্যাভারেজ বলি, অ্যাভারেজ কত ধরব? অ্যাভারেজ হচ্ছে আমরা ছোটোবেলায় পড়ে এসেছি, তাই না, যে 120। তাহলে 120 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে আমাদের অ্যাভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার। যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলি, ডিবিপি, এটার নর্মাল যে রেঞ্জ যদি বলি আমরা, তাহলে 60 থেকে 90 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত এটাকে আমরা নর্মাল ধরে থাকি। এবং যদি অ্যাভারেজ বলি এটাও আমরা অ্যাভারেজ একটা লিখতে পারি, সেটা কি আমরা বলে থাকি 80 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে একটা মানুষের নর্মাল ব্লাড প্রেশার কত হবে অ্যাভারেজ, তাহলে আপনি বলতে পারবেন সিস্টোলিক ব্লাড প্রেশার তার 120 হবে, বাই তার যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সেটা 80 হবে মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে? এখন আসুন পালস প্রেশার। পালস প্রেশার কি সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশারের ডিফারেন্স? তাহলে পালস প্রেশার কত হতে পারে? আমরা সিস্টোলিক আর ডায়াস্টোলিক যদি বিয়োগ করে দিই, এই যে 120 থেকে যদি 120 থেকে যদি 80 বিয়োগ করে দিই তাহলে কত হবে? তাহলে অ্যাভারেজ হচ্ছে আমাদের 40। তাহলে অ্যাভারেজ 40 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে আমাদের নর্মাল পালস প্রেশার। এটাকে রেঞ্জে আমরা বলি হচ্ছে 30 থেকে 40 মিলিমিটার অফ মার্কারি। মনে থাকবে? আর একটা হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেশার বা মিন প্রেশার। মিন প্রেশারটা কত হয়? আমরা আগেই জেনেছি মিন প্রেশার কী করে আমরা বের করি, যে ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। তো এইটা আমরা যেভাবে যদি বের করি তাহলে এই মিন প্রেশারের পরিমাণ হয়, মিন প্রেশার ইজ ইকুয়াল টু মোটামুটি 78 to 98 মিলিমিটার অফ মার্কারি, এতটা হয়ে থাকে। ঠিক আছে? মনে থাকবে? তাহলে আমরা প্রেশারগুলো কী কী আছে শিখলাম, 4 প্রকারের প্রেশার, এবং 4 প্রকার প্রেশার কোনটা কার সাথে রিলেটেড সেটা শিখলাম, এবং এই প্রেশারের নর্মাল পরিমাণটা কত সেটা আমরা শিখলাম। এখন কথা হচ্ছে যে প্রেশার আমরা এত বলছি, 40 মিলিমিটার অফ মার্কারি বলছি, বা 120 বা 80 মিলিমিটার অফ মার্কারি বলছি, এটা আমরা মেজার করি কী করে, বা এটা আমরা কী করে মেপে দেখি যে হ্যাঁ এই প্রেশারটা এতই? তো আইডিয়াল মেথড অফ মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার, সেটা হচ্ছে মার্কারি ম্যানোমিটার। এই মার্কারি ম্যানোমিটার হচ্ছে আইডিয়াল মেথড অফ মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার। ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে মার্কারি ম্যানোমিটার দিয়ে আমরা আইডিয়ালি ব্লাড প্রেশার মেজার করে থাকি। কিন্তু মার্কারি ম্যানোমিটার তো সব জায়গায় অ্যাভেলেবল না, প্লাস এইটা বহন করা বা যাবতীয় বিষয়াদি মিলে একটু ঝামেলার কথা, তাই না? তো আমরা ক্লিনিক্যাল সেটিংয়ে বা আমাদের কাছে যদি কেউ আসে তখন আমরা কি করে মেজার করি? তখন আমরা যেটা দিয়ে মেজার করি সেটাকে আমরা বলি বিপি মেশিন, তাই না? তো এই বিপি মেশিন দিয়ে আমরা 3ভাবে হচ্ছে ব্লাড প্রেশার মেজার করতে পারি। বিপি মেশিন, বা এটাকে আমরা কি বলি, স্ফিগমো ম্যানোমিটার, তাই না?
এই স্পিগমো ম্যানোমিটার দিয়ে আমরা যে ব্লাড প্রেশারটা মেজার করি, এটা আমরা 3টা মেথডে মেজার করি। একটা হচ্ছে প্যালপেটরি মেথড। প্যালপেটরি মেথড মানে আপনি হাত দিয়ে ধরে জাস্ট আমাদের রেডিয়াল পালসের উপরে হাত দিয়ে আমরা যে বিপি কাফটা থাকে, বিপি মেশিন যদি দেখে থাকেন আপনারা, এটা দিয়ে তার যে প্রেশারটা পাম্প করে করে একটা পর্যায়ে গিয়ে আমরা যেই রেডিয়াল পালস এটাকে অক্লুড করে দেখি যে কতটা অক্লুড হচ্ছে। যতটা অক্লুড হয় সেটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, তাই না? তাহলে প্যালপেটরি মেথড এইভাবে আমরা মেজার করি। এটাতে কী মেজার করা হয়? মেইনলি আমরা সিস্টোলিক ব্লাড প্রেশারটা মেজার করতে পারি। 2 নম্বর অসকালটেটরি মেথড। এই মেথডটাই আমরা মেইনলি করে থাকি। হ্যাঁ, অসকালটেটরি মেথডে আমরা কী করি? একইভাবে আমরা বিপি কাপ দিয়ে ফুলিয়ে ফুলিয়ে একটা আমরা স্টেথোস্কোপের যেই ডায়াফ্রামটা আছে আমরা অ্যান্টি কিউবিটাল আর্টারির উপরে রাখি, রেখে করড কফ সাউন্ডটা শুনি, তাই না? করড কফ সাউন্ড শোনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা ব্লাড প্রেশার কত। এটা বোথ সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, পালস প্রেশার 3টাই মেজার করতে পারে। ঠিক আছে? আর একটা কি মেথড করতে পারি আমরা? অসিলেটরি মেথড। অসিলেটরি মেথডেও আমরা হচ্ছে ব্লাড প্রেশার মেজার করতে পারি। ঠিক আছে? এইটা কী করি? আমরা যে স্পিগমোমিটারের যেই কী বলে কাঁটাটা আছে, এই কাঁটাটার অসিলেশন দেখে আমরা বুঝতে পারি আসলে এখানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা কত, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কত, এটা দিয়ে মেজার করা যাবে। ঠিক আছে? তাহলে ব্লাড প্রেশার কী করে মেজার করতে হবে এটাও আমরা শিখলাম। এখন কিছু ইন্টারেস্টিং জিনিস, যে আমরা বললাম যে সিস্টোলিক ব্লাড প্রেশার আছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আছে, আমাদের পালস প্রেশার আছে, আরেকটা প্রেশার আছে যেটাকে আমরা বলি মিন আর্টেরিয়াল প্রেশার। এখন কথা হচ্ছে এই যে 4টা প্রেশারের কথা বললাম, এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট প্রেশার কোনটা? যদি এভাবে আপনাকে প্রশ্ন করা হয় যে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার আছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আছে, পালস প্রেশার আছে এবং মিন আর্টেরিয়াল প্রেশার আছে, এই 4টা প্রেশারের ভিতরে কোনটা তোমার কাছে মনে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট? তো আসলে সবগুলো প্রেশারই আমাদের কাছে ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিবিপি, এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা is actually at the level at which the heart is pumping blood. তার মানে ডায়াস্টোলিক প্রেশারটাই সেই প্রেশার যেই প্রেশারে আমাদের হার্ট ব্লাড পাম্প করছে। সুতরাং যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যায়, তার মানে কি হার্ট বেশি কাজ করছে বা ওয়ার্ক করছে। কারণ কি ডায়াস্টোলিক প্রেশারের সময় আমাদের হার্ট পাম্প করছে বা কাজ করছে, তাহলে ডায়াস্টোলিক প্রেশার বাড়া মানে কাজ বেশি করছে, তাই তো? সুতরাং বেশি বেশি যদি কাজ করে তখন একটা জিনিস হয়, আমাদের যেই হার্টের যে মাসেলগুলো আছে বা কার্ডিয়াক মাসেল, এটা আস্তে আস্তে ওজনে বেড়ে যায়। এই ওজনে বেড়ে যাওয়াকে আমরা বলি হচ্ছে হাইপারট্রফি। ঠিক আছে? হাইপারট্রফি মানে ওজন বেড়ে যাওয়া। এই কারণে এই ডায়াস্টোলিক প্রেশার দিয়ে আমরা বুঝতে পারি যে হাইপারট্রফি ডেভেলপ করছে কি না করছে, মানে একটা প্যাথোলজি আমরা বুঝতে পারি। এই কারণে বলা হয়ে থাকে যে ডায়াস্টোলিক প্রেশার ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট দ্যান সিস্টোলিক প্রেশার, বিকজ ইট ক্যান গিভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য হাইপারট্রফি অফ দ্য হার্ট মাসেল। ঠিক আছে? আরও একটা ইন্টারেস্টিং প্রেশার সেটা হচ্ছে পালস প্রেশার। আমরা একটা কথা জানি যে পালস মানে হচ্ছে আমরা হাত দিয়ে ফিল করে একটা আর্টারির উপরে দেখি এটা পালস কত। তাহলে পালসের সাথে প্রেশারের সম্পর্ক কি? এটাকে আমরা পালস প্রেশার কেন বলছি? এটা খুব ইন্টারেস্টিং। তো আমরা জানি আমাদের যদি পালস হাত দিয়ে মেজার করার চেষ্টা করি, আমাদের রেডিয়াল পালসের কথাই যদি ধরি, তাহলে এই পালস মেজার করতে গেলে আমাদের যেই পালসটা কত স্ট্রেংথ হবে বা কত শক্তিশালী হবে, এটা আসলে নির্ভর করে আমাদের পালস প্রেশারের উপরে। কারণ কি এই পালস প্রেশার হচ্ছে আমাদের ডায়াস্টোলিক প্রেশার আর সিস্টোলিক প্রেশারের ডিফারেন্স। আর আমরা জানি যে স্ট্রোক ভলিউম যত বেশি হবে পালস তত স্ট্রং হবে। এটা তো আমরা জানি, তাই না? স্ট্রোক ভলিউম আমরা আগেই পড়েছি। তাহলে স্ট্রোক ভলিউম যত বেশি হবে তার সিস্টোলিক ব্লাড প্রেশারটা তত বেশি হবে এবং ডায়াস্টোলিক প্রেশারটা তত কম হবে। তাহলে স্ট্রোক ভলিউম যদি বেশি হয়, যদি কারোর স্ট্রোক ভলিউম বেশি হয় তাহলে তার সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি হবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কম হবে। তাহলে এই দুটো যদি বিয়োগ করি তাহলে কি হবে? বিয়োগফল বেশি হবে না? বিয়োগফল বেশি মানে কি? স্ট্রোক ভলিউম বেশি। তাহলে স্ট্রোক ভলিউম যদি বেশি হয়, আমরা যদি পালসে হাত দিয়ে আরও বেশি জোরে জোরে পালস ফিল করতে পারবো এবং পালস স্ট্রং হবে। ঠিক আছে? এই যে পালস স্ট্রং হচ্ছে বা স্ট্রোক ভলিউম বেড়ে যাচ্ছে আমাদের এই দুইটা প্রেশারের ডিফারেন্সের কারণে, এই জন্যই আমরা বলি এটাকে হচ্ছে পালস প্রেশার। মনে থাকবে? আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে প্রেশারের বেসিক আমাদের শেষ। এখন আসি আমরা এই প্রেশার, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের এই প্রেশারটাকে কন্ট্রোল করতে পারে। এরকম কী কী আছে যেগুলো আমাদের প্রেশারকে কন্ট্রোল করতে পারে বা ইনফ্লুয়েন্স করতে পারে, এগুলো একটু আমরা দেখি। কেমন? এই দুটো আমরা পরে দেখছি।
এখানে আসি। তাহলে কী কী জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের প্রেশারকে কন্ট্রোল করতে পারে, বা ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স বা কন্ট্রোল আওয়ার বিপি। কী কী হতে পারে? একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, তাই তো? তাহলে কার্ডিয়াক আউটপুটের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখলাম যে আমাদের ব্লাড প্রেশার সমান কার্ডিয়াক আউটপুট ইন্টু স্ট্রোক ভলিউম। তাহলে কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে তাহলে বিপি কীভাবে বাড়বে? কারণ কি এখানে সমানুপাতিক সম্পর্ক আমরা ফিজিক্স থেকে পড়েছি। তার মানে যদি কার্ডিয়াক আউটপুট বাড়ে তাহলে বিপি বাড়বে, কারণ কি এটা সমানুপাতিক সম্পর্ক বা প্রপোর্শনাল সম্পর্ক। এবং যদি স্পেশালি বলি কোন বিপিটা বাড়বে, সিস্টোলিক বিপিটা বাড়বে। কেমন? কারণ আমরা একটু আগেই বললাম যে কার্ডিয়াক আউটপুটের সাথে মেইনলি হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারের সম্পর্ক রয়েছে। 2 নম্বর হচ্ছে স্ট্রোক ভলিউম। খেয়াল করে দেখুন যে এই স্ট্রোক ভলিউমের সাথেও বিপির হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তার মানে যদি স্ট্রোক ভলিউম বাড়ে তাহলে আমাদের ব্লাড প্রেশারও বাড়বে। তাহলে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। সরি, স্ট্রোক ভলিউম না, এটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আল্লাহ, এটা একটু ভুল। কেমন? আচ্ছা, তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে আমাদের ব্লাড প্রেশার বাড়বে। কেন বাড়বে? কারণ আমাদের পেরিফেরির যে ভেসেলগুলো এটা কনস্ট্রিকশন হবে বা তার ভেলোসিটিটা বেড়ে যাবে, যে কারণেই হোক আমাদের ভেসেল লেভেলটা একটু কম হয়ে গেছে। তাহলে সেখানে হচ্ছে আমাদের আরও বেশি প্রেশার এক্সার্ট করা লাগবে আমাদের হার্টকে। তো এখানে আসলে মেইনলি যেই প্রেশারটা বাড়ে সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। মনে থাকবে? তাহলে আমাদের একটা হলো কার্ডিয়াক আউটপুট যেটা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করছে, আর একটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আর কি আছে? পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট। পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট মানে হার্ট যত জোরে পাম্প করবে তত বেশি কার্ডিয়াক আউটপুট হবে। তাহলে হার্ট যদি জোরে পাম্প করে তাহলে কার্ডিয়াক আউটপুট বেশি হবে। কার্ডিয়াক আউটপুট যদি বেশি হয় বিপি বাড়বে, সোজা কথা। আবার আমরা ব্লাড ভলিউমের কথা যদি চিন্তা করি, কারোর যদি ব্লাড ভলিউম বেড়ে যায়, ব্লাড ভলিউম ধরুন কারোর বেড়ে গেল, ব্লাড ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি হবে? বিপি বাড়বে। কারণ এইটা মনে করুন আমাদের ভেসেল, এই ভেসেলের ভিতরে ছিল হচ্ছে 1 কেজি ব্লাড বা 1 লিটার ব্লাড। এখন এতটুকু ভেসেলের ভিতরে যদি 5 লিটার ব্লাড দিয়ে দেন তাহলে কী হবে? বেশি পরিমাণ প্রেশার এক্সার্ট করবে আমাদের হচ্ছে এই ভেসেলের ওয়ালের উপরে। তার মানে কি? আমাদের প্রেশারটা বাড়বে। আবার যদি আমরা এজ চিন্তা করি, এইজের উপরেও নির্ভর করে প্রেশার। কেমন? তো বিপি আসলে যত ইনক্রিজ করে এইজ তত হচ্ছে বিপি বাড়তে থাকে, এটা নর্মাল। তারপরে সেক্সের কথা যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে বিপি আসলে ফিমেলে একটু কম থাকে, 5 মিলিমিটার অফ মার্কারির মতো কম থাকে আমাদের হচ্ছে ফিমেলে, আপ টু মেনোপোজ পর্যন্ত আমাদের ফিমেলের যে বিপি মেইলের বিপির থেকে 5 মিলিমিটার অফ মার্কারির কম থাকে। তারপরে এক্সারসাইজ, যদি কেউ এক্সারসাইজ করে তাহলে তার হচ্ছে বিপি বেড়ে যাবে। তারপরে স্লিপের সময় কী হবে? মানুষটা রেস্টে থাকে, তাহলে তখন হচ্ছে বিপি কমবে, তাহলে বিপি কমবে স্লিপের সময়, এক্সারসাইজের সময় বিপি বাড়বে। আবার যদি বলি পোস্চার, কেউ যদি শুয়ে থেকে হঠাৎ করে যদি দাঁড়ায় তাহলে দেখা যাবে তার বিপি হচ্ছে কমে গেছে, এটাকে আমরা বলি পোস্টাল হাইপোটেনশন, তাই না? তাহলে পোস্টার একটা জিনিস। আর একটা কি? ইমোশন। কেউ যদি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তাহলে দেখা যাবে তার ব্লাড প্রেশারও বেড়ে যাবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে রেসপিরেশনের সাথেও আমাদের হচ্ছে ব্লাড প্রেশার ভ্যারি করে। কেমন? যেমন ইনস্পিরেশনের কথা যদি চিন্তা করি, ইনস্পিরেশন করলে কি হয়? আমাদের লাংটা হচ্ছে ইনফ্লেট করে। লাং যদি ইনফ্লেট করে তাহলে কি হবে? লাংয়ের ভিতরে যেই ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো ডায়ালেটেড হবে। ডায়ালেটেড যদি হয় তাহলে আমাদের লেফট ভেন্ট্রিকল, যেটা এখানে হচ্ছে আমাদের যেই ভেনাস রিটার্নটা কম হবে। ভেনাস রিটার্ন যদি কম হয় কার্ডিয়াক আউটপুট কম হবে। কার্ডিয়াক আউটপুট যদি কম হয় তাহলে কি হবে? আমাদের ব্লাড প্রেশারটা কমে যাবে। বোঝা গেছে? তাহলে এগুলোই ছিল মোটামুটি হচ্ছে আমাদের যেই ফ্যাক্টর যেগুলো হচ্ছে আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে। এখন আসুন যে আমাদের ব্লাড প্রেশারটা সবসময় চেঞ্জ হয়ে থাকে, তাই না? কোনো সময় বেশি হতে পারে, কোনো সময় কম হতে পারে। তো খুব যদি বেশি হয়ে যায় সেটাকে আমরা কী বলি? হাইপার টেনশন। আর যদি কমে যায় সেটাকে আমরা কী বলি? সেটাকে আমরা বলি হাইপোটেনশন। তো এই হাইপার টেনশন আর হাইপোটেনশন যাতে না হয় আমাদের দেহে, এই কারণে আমাদের মস্তিষ্কে একটা মাস্টার জিনিস আছে। এই মাস্টার কি করে? আমাদের যে ব্লাড প্রেশারটা আছে এই ব্লাড প্রেশারটা হচ্ছে কন্ট্রোল করে, ঠিক আছে? তাহলে এই মাস্টারের নাম কি? এই মাস্টারের নাম হচ্ছে ভেসোমোটর সেন্টার, ভিএমসি বলি আমরা। কেমন? তো আমরা ভেসোমোটর সেন্টারটা একটু দেখি এখন, এবং এই ভেসোমোটর সেন্টার কী করে আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে সেটাও আমরা দেখব। তাহলে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করার যে মাস্টার তার নাম কি? ভেসোমোটর সেন্টার। তাহলে ভেসোমোটর সেন্টার নিয়ে এখন আমরা একটু জানি। আমরা এটাকে সংক্ষেপে লিখি ভিএমসি, ভেসোমোটর সেন্টার। এই ভেসোমোটর সেন্টার আসলে কিছুই নয়, এটা জাস্ট এ গ্রুপ অফ নিউরন।
যেটা আমাদের যে মেডুলা, এই মেডুলার ভেন্ট্রোলেটারাল পার্টে, মেডুলা মানে কি আমরা জানি আমাদের ব্রেইনের হাইন্ড ব্রেনের যে পার্ট, তাই না? আমাদের হাইন্ড ব্রেনের পার্ট কি, উপরের দিকে হচ্ছে পন্স মেডুলা, আর হচ্ছে মাঝখানে তার উপরে হচ্ছে মিড ব্রেন, তাই না? পিছন দিকে কি আছে, সেরিবেলাম। তো এই যে আমাদের পন্স, ঠিক আছে, এবং মেডুলা, এই পন্স আর মেডুলার এলাকায় আমাদের যেই ব্রেন, এই ব্রেনে কিছু সেন্টার থাকে বা কিছু এলাকা থাকে যেখানে কিছু স্পেশালাইজড গ্রুপ অফ নিউরন থাকে। এই স্পেশালাইজড গ্রুপ অফ নিউরন যেই এরিয়াতে আছে, এই এরিয়াটাকে আমরা বলি হচ্ছে ভেসোমোটর এরিয়া বা ভেসোমোটর সেন্টার। তাহলে এটাকে আমরা কি বলি, ভেসোমোটর সেন্টার বা ভেসোমোটর এরিয়া। তো এটা আসলে ইউনিলেটারালি থাকে না, আমাদের বড় তো জানি আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বাইলেটারালি সিমেট্রিক্যাল। তাহলে এই যে যেই ভেসোমোটর সেন্টার, এটাও বাইলেটারালি থাকে, কেমন? তার এটা মেডুলার এবং লোয়ার থার্ড অফ দ্য পন্সের বাইলেটারালি হচ্ছে থাকবে, মনে থাকবে। তাহলে আমাদের ভেসোমোটর সেন্টার কি, ভেসোমোটর সেন্টার অ্যাকচুয়ালি আ গ্রুপ অফ নিউরনস সিচুয়েটেড অন দ্য মেডুলা রেটিকুল, স্পেশালি যদি বলি তাহলে রেটিকুলার সাবস্টেন্স অফ দ্য মেডুলা অ্যান্ড লোয়ার থার্ড অফ দ্য পন্স বাইলেটারালি। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে ভেসোমোটর এরিয়া বা ভেসোমোটর সেন্টার। এখন এই ভেসোমোটর সেন্টারে আমরা স্পেসিফিক্যালি যদি বলি 3টা এরিয়া থাকে, ঠিক আছে? এই ভেসোমোটর সেন্টারে 3টা এরিয়া থাকে। একটা এরিয়াকে আমরা বলি হচ্ছে ভেসো কনস্ট্রিক্টর এরিয়া, একটা এরিয়াকে আমরা বলি হচ্ছে ভেসো ডাইলেটর এরিয়া, আর একটা এরিয়াকে আমরা বলি হচ্ছে সেন্সরি এরিয়া। এখন ভেসো কনস্ট্রিক্টর এরিয়া মানে কি, এই যে যেই এরিয়াটা আছে আমাদের ভেসোমোটর সেন্টারে, ভেসো কনস্ট্রিক্টর এরিয়া, এই এরিয়া থেকে কোনো একটা নিউরন যদি আমাদের কোনো একটা, মানে এই এলাকার যে নিউরনগুলো আছে এগুলো যদি এক্সাইট হয় বা উদ্দীপিত হয়, তাহলে আমাদের ভেসো কনস্ট্রিকশন করবে। তাহলে ভেসো কনস্ট্রিকশন করে যেই ভেসোমোটর সেন্টারে যেই এলাকার নিউরনগুলো, সেটাকে আমরা বলি ভেসো কনস্ট্রিক্টর এরিয়া। এবং এইগুলো মেইনলি হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পার্ট, ঠিক আছে? আর আমাদের ব্রেইনের যেই এরিয়াটা আমাদের হচ্ছে ভেসো কনস্ট্রিকশনকে ইনহিবিট করবে বা ভেসো ডাইলেটেশন করবে, সেটাকে আমরা বলি হচ্ছে ভেসো ডাইলেটর এরিয়া, ঠিক আছে? আর একটা আছে হচ্ছে সেন্সরি এরিয়া। এই সেন্সরি এরিয়াটা কি করে, আমাদের যে ব্যারোরিসেপ্টর সিস্টেম আছে, ব্যারোরিসেপ্টর সিস্টেম থেকে 2টা নার্ভ, একটা ভ্যাগাস আর একটা হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, এই ভ্যাগাস আর গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ থেকে যে সেন্সেশনটা, এই সেন্সেশন বা সিগন্যালটা এটা হচ্ছে গ্রহণ করে সেটাকে এটা ভেসোডাইলেটর এরিয়া অথবা ভেসো কনস্ট্রিক্টর এরিয়াতে পাঠায়। এই কারণে যেহেতু সেন্সেশন গ্রহণ করে, এটাকে আমরা বলি হচ্ছে সেন্সরি এরিয়া, মনে থাকবে। তাহলে আমাদের ভেসোমোটর সেন্টার কি, এটা হচ্ছে স্পেশালাইজড কালেকশন অফ নিউরন, যেটা আমাদের হচ্ছে মেডুলা এবং লোয়ার থার্ড অফ দ্য পন্সে বাইলেটারালি থাকে। এখানে 3টা এরিয়া আছে। একটা এরিয়াকে আমরা বলি ভেসো কনস্ট্রিক্টর এরিয়া, যেটা স্টিমুলেট হলে ভেসো কনস্ট্রিকশন হবে। একটা এরিয়া আছে ভেসো ডাইলেটর এরিয়া, যেটা স্টিমুলেশন হলে আমাদের ভেসো ডাইলেটেশন হবে। আরেকটা আছে সেন্সরি এরিয়া, যেটা আমাদের ভেগাস এবং গ্লোসোফেরিঞ্জিয়াল দিয়ে যেই সেন্সরি সিগন্যালগুলো আছে পেরিফেরি থেকে, সেটা গ্রহণ করে আমাদের মস্তিষ্কে পাঠায় এবং এই অনুযায়ী এটা ভেসো ডাইলেটর বা ভেসো কনস্ট্রিক্টর এরিয়াকে উদ্দীপিত করে। এখন এই যে আমাদের ভেসোমোটর সেন্টার, এই ভেসোমোটর সেন্টারটা কি করে আসলে হচ্ছে আমাদের এই যে যেই আমাদের ব্লাড প্রেশারটা আছে এটাকে রেগুলেট করে বা নিয়ন্ত্রণ করে। এটা নিয়ন্ত্রণ করে যদি এই ভেসোমোটর সেন্টার স্টিমুলেট হয়। আমি পজিটিভ দিয়ে বোঝালাম, মানে স্টিমুলেট হয়েছে। স্টিমুলেট হলে এইটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়। কোনো কারণে যদি এই ভেসোমোটর সেন্টার ইনহিবিট হয়, তাহলে এটা আমাদের ব্লাড প্রেশারকে কমায় দেয়। এবং মাঝে মাঝে দেখা যায় যে আমাদের তো মেইনলি এই যে ইনহিবিশন বা স্টিমুলেশন, এটা হচ্ছে সেন্সরি স্টিমুলাসের মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের ভ্যাগাস আর গ্লোসোফেরিঞ্জিয়াল দিয়ে দেয়। মাঝে মাঝে দেখা যায় কিছু জিনিস যে ডিরেক্ট স্টিমুলেশনও হতে পারে। ডিরেক্ট স্টিমুলেশন অফ ভেসোমোটর সেন্টার কী করে হবে, এটা একটু মনে রাখতে হবে। ডিরেক্ট স্টিমুলেশন অফ ভেসোমোটর সেন্টার, এই ডিরেক্ট স্টিমুলেশন অফ ভেসোমোটর সেন্টার কে কে করতে পারে? একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে হাইপোক্সিয়া। মানে যদি আপনার রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তখন দেখা যাবে এটা হচ্ছে আমাদের ভেসোমোটর সেন্টারকে উদ্দীপিত করবে। মানে কি উদ্দীপিত করা, মানে কি ব্লাড প্রেশার বাড়াবে। তাই ডিরেক্ট স্টিমুলেশন কে করে? ডিরেক্ট স্টিমুলেশন করে হচ্ছে হাইপোক্সিয়া আর হাইপারক্যাপনিয়া। হাইপারক্যাপনিয়া মানে কি আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। বোঝা গেল?
এখন একটা কথা বলি যে আমাদের যে ভেসোকনস্ট্রিক্টর এরিয়াটা আছে আমাদের ভেসোমোটর সেন্টারের, এই ভেসোকনস্ট্রিক্টর এরিয়াটা কন্টিনিউয়াসলি সব সময় ফায়ার করতে থাকে। তার মানে কি, সব সময় আমাদের বডির যে ভেসেলগুলো আছে সেগুলোকে একটা পার্শিয়ালি কন্ট্রাক্টেড স্টেটে রেখে দেয়। এই যে আমাদের যে ভেসোকনস্ট্রিক্টর এরিয়া বা ভেসোমোটর সেন্টার, যেটা আমাদের সিম্প্যাথেটিক সিগন্যালের মাধ্যমে আমাদের বডির যেই আর্টারিগুলো আছে বা ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোকে সবসময় পার্শিয়ালি একটা কন্ট্রাক্টেড স্টেটে রেখে দেয়, এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে ভেসোমোটর টোন। ভেসোমোটর টোন মনে থাকবে। তাহলে ভেসোমোটর টোন জিনিসটা কি? ভেসোমোটর টোন জিনিসটা হচ্ছে আমাদের ভেসোমোটর সেন্টারের যেই ভেসোকনস্ট্রিক্টর এরিয়াটা আছে এটা সিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে কাজ করে। তো এটা আমাদের দেহের যেই ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোকে সবসময় একটা পার্শিয়ালি কন্ট্রাক্টেড স্টেটে রেখে দেয় কন্টিনিউয়াসলি ফায়ার করার মাধ্যমে। এটাকে আমরা বলি হচ্ছে ভেসোমোটর টোন, যেমনটা মাসেল টোনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আসুন আমাদের যে দেহে ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশার কী করে রেগুলেট হয়? তো ব্লাড প্রেশার রেগুলেশন তো একটা এতক্ষণ পর্যন্ত আমরা বললাম যে ভেসোমোটর সেন্টার করে। তো এই ভেসোমোটর সেন্টার যেই পদ্ধতিতে করে তাকে আমরা বলি নার্ভাস মেকানিজম বা নিউরাল মেকানিজমের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। আর একটা আছে কি, সেটা হচ্ছে হিউমারাল মেকানিজম। ঠিক আছে, তাহলে এগুলো কী কী, আমরা কী কী পদ্ধতিতে রেগুলেট হতে পারে সেটা আমরা একটু দেখি। তাহলে বিপি রেগুলেশন বা ব্লাড প্রেশার রেগুলেশন। ব্লাড প্রেশার রেগুলেশন কী কী করে হতে পারে? একটা হচ্ছে আমাদের নার্ভাস রেগুলেশন বা নিউরোনাল রেগুলেশন, মানে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে এই নার্ভাস সিস্টেমটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার রেগুলেট করতে পারে। তো এটাকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে শর্ট টার্ম রেগুলেশন। শর্ট টার্ম রেগুলেশন মানে কি, মানে কোনো কারণে যদি আপনার ব্লাড প্রেশার কমে যায় বা বেড়ে যায়, ইমিডিয়েটলি উইথিন সেকেন্ডস যেই সিস্টেমগুলো কাজ করে আপনার ব্লাড প্রেশারকে কমায় বা বাড়ায় দেয় সেটাকে আমরা বলি হচ্ছে শর্ট টার্ম রেগুলেশন। এই শর্ট টার্ম রেগুলেশন কী করে করতে পারে? একটা হচ্ছে ব্যারো রিসেপ্টর দিয়ে, ব্যারো রিসেপ্টর ফিডব্যাক, এটাকে আমরা বলি ব্যারো রিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। আর একটা হচ্ছে কেমো রিসেপ্টর ফিডব্যাক। এই প্রত্যেকটা নিয়ে ডিটেলস আমরা জানবো এখনই, কেমন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরেকটা কি হতে পারে? সিএনএস ইস্কেমিক মেকানিজম। তাহলে শর্ট টার্ম বা উইথিন সেকেন্ডসের ভিতরে যেই সিস্টেমগুলো বা যেভাবে আমাদের ব্লাড প্রেশারটা রেগুলেট হতে পারে সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টর ফিডব্যাক দিয়ে হতে পারে, একটা হতে পারে কেমো রিসেপ্টর ফিডব্যাক দিয়ে, অথবা সিএনএস ইস্কেমিক মেকানিজম দিয়ে হতে পারে। তারপরে আসুন কিছু সিস্টেম আছে, কিছু মেকানিজম আছে যেগুলো কী করে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম বলি আমরা। এই ইন্টারমিডিয়েট টার্ম যে মেকানিজমগুলো আছে এগুলো উইথিন মিনিটস, কেমন, উইথিন মিনিটসের ভিতরে কাজ করা শুরু করে। এবং এদের ভিতরে কি কি আছে? একটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম। এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হিসেবে আমাদের নার্ভাস রেগুলেশনটা করে। আরেকটাকে আমরা বলি স্ট্রেস রিল্যাক্সেশন অফ ভাস্কুলেচার, মানে আমাদের যে ভেসেলগুলো আছে স্ট্রেস রিল্যাক্সেশন হয়। আরেকটা কী হতে পারে? ক্যাপিলারি ফ্লুইড শিফট। এই বিষয়গুলো আমি আলোচনা করবো, কেমন, ক্যাপিলারি ফ্লুইড শিফট এইভাবে হতে পারে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম। আর একটা হচ্ছে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে লং টার্ম রেগুলেশন। এই লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার যেটা করে এটা আসলে আরও বেশি সময় ধরে করে। আমরা বললাম কি, আমাদের যেটা শর্ট টার্ম হচ্ছে উইথিন সেকেন্ডসে করে, আমাদের যেটা ইন্টারমিডিয়েট টার্ম এটা মিনিটসে করে বা মিনিটস টু আওয়ার্সে করে। আর যদি আওয়ার্স টু ডেইজ ধরে কোনো একটা সিস্টেম ব্লাড প্রেশার রেগুলেট করে সেটাকে আমরা বলি লং টার্ম। এই লং টার্ম যেই লং টার্ম রেগুলেশনটা কীভাবে করে আমাদের বডি? লং টার্ম রেগুলেশনটা করে হচ্ছে আমাদের দুইটা মাধ্যমে, মেইনলি কিডনি এখানে ভূমিকা রাখে, কেমন, কিডনি করে এই কাজটা। লং টার্ম রেগুলেশন মেইনলি করে কিডনি, এটা মনে রাখবেন। কীভাবে করে? একটা হচ্ছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম, আর একটা হচ্ছে আমরা ছোটোবেলায় শিখেছি যে আলিম স্যারের বইয়ে অথবা আজমল স্যারের বইয়ে, তাই না, যে RAAS বা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। ঠিক আছে, তাহলে এইগুলো ছিল হচ্ছে আমাদের নার্ভাস রেগুলেশন অফ ব্লাড প্রেশার। তাহলে আমাদের বিপি রেগুলেশন একটা নার্ভাস হতে পারে, একটা হিউমারাল হতে পারে। নার্ভাস বা নিউরোনাল রেগুলেশন আবার 3 রকমের হতে পারে। শর্ট টার্ম যেটা উইথিন সেকেন্ডসের ভিতরে কাজ করে, কী হতে পারে? ব্যারো রিসেপ্টর ফিডব্যাক বা কেমো রিসেপ্টর ফিডব্যাক বা সিনেস সিস্টেমিক রেসপন্স।
তারপরে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম কী করে কাজ করতে পারে? একটা হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম, একটা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন অফ ভাস্কুলেচার, একটা হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিফট, আর একটা হচ্ছে লং টার্ম কী করে আমাদের রেনাল যেই বডি ফ্লুইড আছে এই বডি ফ্লুইড দিয়ে করতে পারে, আর একটা হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালোস্টোন সিস্টেম। এখন 2 নম্বরে আসি হিউমোরাল রেগুলেশন, মানে আমাদের হরমোন দিয়ে যেগুলো রেগুলেশন হবে, কেমন? হিউমোরাল রেগুলেশন অফ ব্লাড প্রেশার। হিউমোরাল রেগুলেশনটা মেইনলি হচ্ছে কয়েকটা সিস্টেমই আমাদের করে থাকে। একটা হচ্ছে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন মেকানিজম, বা অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন মেকানিজম বলতে পারেন। এপিনেফ্রিন নর এপিনেফ্রিন। আর একটা হচ্ছে আমাদের ভেসোপ্রেসিন কনস্ট্রিক্টর মেকানিজম। আর একটা হচ্ছে আমাদের রেনিন অ্যানজিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর। খেয়াল করে দেখুন, এই যে রেনিন অ্যানজিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম, এটা দুই ক্ষেত্রে, হিউমোরালের ক্ষেত্রেও আছে, আবার হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও আছে। এবার আমরা একটা একটা করে যেই সিস্টেমগুলো বললাম আমরা, যেগুলো ব্লাড প্রেশার রেগুলেট করে, এই মেকানিজমগুলো দেখি, কেমন? তো এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের শর্ট টার্মের ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। আর যদি বলি লং টার্মের ক্ষেত্রে সব থেকে বেস্ট কোনটা, সেটা হচ্ছে আমাদের রেনিন অ্যানজিওটেনসিন অ্যালোস্টোন সিস্টেম। এই দুইটা জিনিস মেইনলি ফোকাস করে আমরা দেখবো, আমরা সবগুলোই দেখবো, এই দুইটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো চলুন আমরা ব্যারোরিসেপ্টর সিস্টেম দিয়ে শুরু করি। তাহলে আমরা বললাম শর্ট টার্ম রেগুলেশনের ভিতরে বেস্ট বা মোস্ট ইম্পর্টেন্ট যেই সিস্টেমটা আছে আমাদের, যেটা ব্লাড প্রেশার রেগুলেট করে, সেটা হচ্ছে ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। এখন ব্যারোরিসেপ্টর জিনিসটা কি আসলে? আমরা 11-12 বা এইচএসসির সময়ও পড়েছি যে ব্যারোরিসেপ্টর জিনিসটা কি। এরা আসলে কতগুলো স্ট্রেস রিসেপ্টর, তাই না? এই স্ট্রেস রিসেপ্টরগুলো আমাদের যেই ব্লাড ভেসেলগুলো আছে বা গ্রেট ভেসেলগুলো আছে, মানে বড় বড় যে ব্লাড ভেসেল, সেগুলোর ওয়ালে থাকে, এবং আমাদের যেই ভেন্ট্রিকল আছে, এই ভেন্ট্রিকলের ওয়ালেও এবং অ্যাট্রিয়ামের ওয়ালেও কিছুটা থাকতে পারে, ঠিক আছে? তো এটা যখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন দেখা যায় এই যে ব্যারোরিসেপ্টরগুলো আছে, এগুলো স্ট্রেসড হয়, আর স্ট্রেসড হলে এটা কিছু সিগন্যাল পাঠায় আমাদের হচ্ছে ভেসোমোটর সেন্টারে। এতটুকু জেনে রাখলেই চলবে, ঠিক আছে? এখন আসুন লোকেশনগুলো আমরা দেখি। প্রথমে হচ্ছে আমাদের যেই ব্যারোরিসেপ্টরগুলো, সেটা মেইনলি যেখানে আমরা পাই, সেটা হচ্ছে আমাদের ক্যারোটিড বডি আর ক্যারোটিড সাইনাস। এটা কোথায়? এইটা হচ্ছে আমাদের যে কমন ক্যারোটিড আর্টারি, যেখানে বাইফার্কেশনে এক্সটার্নাল আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হবে, এই জায়গাটাতে আমাদের কিছু ক্যারোটিড বডি থাকে এবং ক্যারোটিড সাইনাস থাকে। এই দুইটা আমাদের হচ্ছে রিসেপ্টর হিসেবে কাজ করে বা ব্যারোরিসেপ্টর হিসেবে কাজ করে। আর কোথায় থাকতে পারে? আর হচ্ছে আমাদের রাইট এবং লেফট অ্যাট্রিয়ামের যেই ওয়াল আছে, যেখানে হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভাটা আমাদের এবং ইনফিরিয়র ভেনা কাভা যেখানে হচ্ছে এন্টার করে, এবং পালমোনারি ভেইনগুলো যেখানে আসে, এই জায়গাগুলো হচ্ছে আমাদের এই ব্যারোরিসেপ্টর হিসেবে কাজ করতে পারে, মনে থাকবে। আর এই ব্যারোরিসেপ্টরে যে নার্ভ এন্ডিংগুলো আছে, এই নার্ভ এন্ডিংগুলো কী টাইপের এন্ডিং? এই নার্ভ এন্ডিংগুলো হচ্ছে স্প্রে টাইপ নার্ভ এন্ডিং। এটা একটু মনে রাখবেন, কেমন? স্প্রে টাইপ নার্ভ এন্ডিং। এটা ডিটেলস আমরা হচ্ছে যদি নিউরোফিজিওলজি পড়ি তখন আমরা পড়বো, কেমন? যে স্প্রে টাইপ নার্ভ এন্ডিং হচ্ছে এই ব্যারোরিসেপ্টরগুলো। তাহলে ব্যারোরিসেপ্টর কি? ব্যারোরিসেপ্টর হচ্ছে কিছুগুলো স্ট্রেস রিসেপ্টর, যেগুলো আমাদের গ্রেট ভেসেল এবং আমাদের অ্যাট্রিয়ামের ওয়ালগুলোতে থাকে, কেমন? আচ্ছা, এখন আসুন এটা কি করে আমাদের হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেট করে, সেটা এবার একটু দেখি। ধরুন কোনো কারণে আমাদের যে আর্টেরিয়াল প্রেশার, এটা হচ্ছে বেড়ে গেছে। আর্টেরিয়াল প্রেশার কোনো কারণে হচ্ছে বেড়ে গেছে, বা সোজা কথায় আমাদের ব্লাড প্রেশার কোনো কারণে বেড়ে গেছে, ঠিক আছে, বা কমে গেছে। তখন কি হবে? ধরুন আমরা প্রথমে ধরলাম যে ব্লাড প্রেশার হচ্ছে বেড়ে গেছে। তাহলে ব্লাড প্রেশার কত বেড়ে গেলে আমাদের ব্যারোরিসেপ্টরগুলো উদ্দীপিত হতে পারে? দেখা যায় আমাদের যে ক্যারোটিড সাইনাসগুলো আছে বা ক্যারোটিড বডি যেটা আছে, এইটা তখনই স্টিমুলেটেড হয়ে যায় যখন ব্লাড প্রেশার নর্মালি হচ্ছে 50 to 60 মিলিমিটার অফ মার্কারির উপরে, মানে মার্কারি বেড়ে যায়। তাহলে 50 to 60 মিলিমিটার অফ মার্কারি বেড়ে গেলেই আমাদের হচ্ছে ব্যারোরিসেপ্টরগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এই ব্যারোরিসেপ্টরগুলো যখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে, কোথায় থাকে ব্যারোরিসেপ্টরগুলো? ব্যারোরিসেপ্টরগুলো কোথায় থাকে? আমাদের হচ্ছে ক্যারোটিড বডি, আর হচ্ছে ক্যারোটিড সাইনাস, তারপরে অ্যাওর্টিক আর্টস,
এইসব জায়গাগুলোতে থাকে, তাই না? এই যে অ্যাওর্টিক আর্টস, এখানেও থাকে ব্যারোরিসেপ্টর। এই ব্যারোরিসেপ্টরগুলো যখন আমাদের আর্টেরিয়াল প্রেশার বেড়ে যাবে তখন স্টিমুলেট হবে, ঠিক আছে? তাহলে আর্টেরিয়াল প্রেশার বেড়ে গেল, স্টিমুলেট হলো। এখন স্টিমুলেট হলে দুইটা নার্ভ দিয়ে এটা হচ্ছে আমাদের ভেসোমোটর সেন্টারে চলে যাবে। এর ভিতরে একটা নার্ভকে বলি হচ্ছে আমরা ভেগাস নার্ভ, আর একটা নার্ভকে বলি হচ্ছে আমরা গ্লোসোফেরিঞ্জাল নার্ভ। এই গ্লোসোফেরিঞ্জাল নার্ভেরই একটা ব্রাঞ্চ যেটাকে আমরা বলি হেরিংস নার্ভ। কেমন? হেরিংস নার্ভ, যেটা গ্লোসোফেরিঞ্জাল নার্ভের একটা ব্রাঞ্চ, এই নার্ভ এবং ভ্যাগাস নার্ভ, এই দুইটা নার্ভ দিয়ে হচ্ছে আমাদের মস্তিষ্কে চলে যাবে। এর ভিতরে যেই ভেগাস নার্ভটা আছে, ভেগাস নার্ভ মেইনলি হচ্ছে আমাদের অ্যাওর্টিক আর্টস যে ব্যারোসেপ্টরগুলো আছে বা অ্যাওর্টিক ব্যারোসেপ্টরগুলো, সেইখান থেকে মস্তিষ্কে নিয়ে যাবে সিগন্যালগুলো। আর যেটা হেরিং নার্ভ বা গ্লোসোফেরিঞ্জাল নার্ভ, এটা মেইনলি ক্যারোটিড বডির ক্যারোটিড সাইনাস থেকে আমাদের সিগন্যালটা ব্রেনে নিয়ে যাবে। এইটা যখন আমাদের ব্রেনে নিয়ে যাবে তাহলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেছে, ব্লাড প্রেশার কমাতে হবে। ব্লাড প্রেশার কমানোর জন্য আমাদের যেই ভ্যাগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টার আছে, ভ্যাগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টার, এইটাকে এই যে নার্ভগুলো সিগন্যালগুলো নিয়ে গেলো এটা উদ্দীপিত করবে। আর একটা কী করবে, আমাদের যে ভেসোমোটর সেন্টার আছে এটাকে হচ্ছে ইনহিবিট করবে। তাহলে আমরা জানি ভেসোমোটর সেন্টারকে যদি ইনহিবিট করে এবং ভ্যাগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টারকে যদি স্টিমুলেট করে তাহলে কি হবে? আমরা জানি ভেসোমোটর সেন্টারকে যদি ইনহিবিট করে তাহলে ব্লাড প্রেশার কমবে। এখন কিভাবে কমবে? এটা হচ্ছে ভেসোডাইলেটেশন করবে। আমাদের পেরিফেরিতে যেই আর্টারি এবং হচ্ছে ভেইনগুলো আছে সেগুলোর যেই কী বলে মানে ডায়ামিটারটা বাড়াই দিবে বা ভেসোডাইলেটেশন করবে। ভেসোডাইলেটেশন যদি করে তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কী হবে? আমরা আগেই পড়েছি, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে কী হবে? আর্টেরিয়াল প্রেশার কমে যাবে বা ব্লাড প্রেশার কমে যাবে, ঠিক আছে? তাহলে একটা কাজ কী করলো, এরা হচ্ছে ভেসোডাইলেটেশন করলো। আর একটা কী করবে, আমাদের যেই প্যারাসিম্প্যাথেটিক নার্ভো স্টিমুলেশন হচ্ছে, তাই না? এই প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে আমরা কী পড়েছি, হার্টের উপরে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের সেটা কী করে, আমাদের নেগেটিভ ড্রোমোটপিক, নেগেটিভ বাথমোটপিক, নেগেটিভ কোনোটপিক, নেগেটিভ আয়োনোটপিক, তার মানে কি এরা হার্ট রেট কমাই দিবে। আর কি করবে, এরা ফোর্স অফ কন্ট্রাকশনও কমিয়ে দেবে বা নেগেটিভ আয়োনোটপি করবে। এই নেগেটিভ আয়োনোটপি তারপর নেগেটিভ ব্রোমোটপি যদি করে বা কোনোটপি যদি করে তখন কি হবে, আমাদের কার্ডিয়াক আউটপুট কী করবে, কমাই দিবে, তাই না? কারণ আমরা জানি হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়ে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়ে। এই দুটো যেহেতু কমে যাচ্ছে তার মানে কি কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কার্ডিয়াক আউটপুট যদি কমে যায় তাহলে আর্টেরিয়াল প্রেশার কী হবে, কমে যাবে। বোঝা গেছে? তাহলে এইভাবে হচ্ছে আমাদের এই ভেসোমোটর ব্যারোরিসেপ্টর সিস্টেম যেটা কাজ করে। আমি ছোট্ট করে একটু রিপিট দিয়ে দিই যে আমাদের যেই অ্যাওর্টিক আর্টস, এই অ্যাওর্টিক আর্টসে কিছু রিসেপ্টর থাকে, স্ট্রেস রিসেপ্টর, এবং আমাদের ক্যারোটিড বডি এবং ক্যারোটিড সাইনাস এইখানে কিছু রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরগুলোকে আমরা বলি হচ্ছে ব্যারোরিসেপ্টর, এবং আমাদের অ্যাট্রিয়ামের ওয়ালেও কিছু থাকতে পারে। এই ব্যারোরিসেপ্টরগুলো যখন ব্লাড প্রেশার একটা নির্দিষ্ট লেভেলের উপরে চলে যায়, যেটাকে আমরা বলি মোটামুটি 50 থেকে 60 মিলিমিটার মার্কারির উপরে গেলে, তখন এগুলো হচ্ছে স্টিমুলেট হওয়া শুরু করে। এবং দেখা যায় ম্যাক্সিমাম স্টিমুলেশন তখন হয় যখন হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা 180 মিলিমিটার অফ মার্কারি হয়। যখন অ্যাভারেজ ব্লাড প্রেশার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 180 মিলিমিটার অফ মার্কারি হয়, তখন সব থেকে বেশি স্টিমুলেট হয় হচ্ছে আমাদের এই রিসেপ্টরগুলো। এগুলো যখন স্টিমুলেট হয় তখন এগুলো কী করে, আমাদের হেরিং নার্ভ, ক্যারোটিড এবং অ্যাওর্টিক সাইনাস থেকে গ্লোসোফেরিঞ্জাল নার্ভের মাধ্যমে ভেসোমোটর সেন্টারে সিগন্যাল পাঠায়, এবং আমাদের অ্যাওর্টিক রিসেপ্টরগুলো থেকে অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টরগুলো থেকে ভ্যাগাস নার্ভ আমাদের ভেসোমোটর সেন্টারে আমাদের সিগন্যালটা পাঠায়। তখন কি হয়, আমাদের যে ভ্যাগাল প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় এবং ভেসোমোটর সেন্টার ইনহিবিট হয়। এটা হওয়ার কারণে কী হবে, আমাদের ভেসোডাইলেশন হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, এবং সেই সাথে আমাদের নেগেটিভ আয়োনোটপি, নেগেটিভ ক্রোমোটপি, ডোমোটপি, বাথমোটপি হবে, মানে হার্ট রেট কমে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, ফলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আলটিমেটলি এইগুলো মিলে কী করবে, আমাদের আর্টেরিয়াল প্রেশারটাকে কমাই দিবে। বোঝা গেছে? তাহলে এটা ছিল কি আমাদের ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স মেকানিজম বা ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। এটা হচ্ছে প্রথম মেকানিজম এবং সব থেকে মোস্ট ওয়েল নন। আর কি কি আছে শর্ট টার্ম যেগুলো হচ্ছে আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে? আর একটা হচ্ছে কিমোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। কিমোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজমটা কি? আমরা একটু আগেই বলেছিলাম যে আমাদের ভেসোমোটর সেন্টার যেটা, এই ভেসোমোটর সেন্টার ডিরেক্টলি কিছু জিনিস দিয়ে অ্যাক্টিভেটেড হতে পারে, ঠিক আছে? এবং তাছাড়াও আমাদের যেই
ক্যারোটিড এবং অ্যাওর্টিক সাইনাস বডিসগুলো একটু আগে আমরা দেখলাম, তাই না? এইগুলো কিছু জিনিসে অ্যাক্টিভেটেড হতে পারে। কী কী দিয়ে অ্যাক্টিভেটেড হতে পারে? একটা যদি অক্সিজেন কমে যায় বা হাইপোক্সিয়া হয়, আর একটা হচ্ছে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, আর একটা হচ্ছে যদি প্রোটনের সংখ্যা বা অ্যাসিডিটি বেড়ে যায়। এই তিনটা কারণে আমাদের যে ক্যারোটিড বডি এবং অ্যাওর্টিক বডি আছে এগুলো হচ্ছে স্টিমুলেট হয়, এবং আমাদের ভেসোমোটর সেন্টারও ডিরেক্টলি স্টিমুলেট হতে পারে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করুন, যখন আমাদের আর্টেরিয়াল প্রেশার কমে যাবে, কোনো কারণে যদি আমাদের আর্টেরিয়াল প্রেশার কমে যায়, আর্টেরিয়াল প্রেশার যদি কমে যায়, তো কমে যাওয়া বলতে কী বোঝায়? আমরা ধরি মোটামুটি 80 মিলিমিটার মার্কারি নিচে যদি চলে যায় তখন আমরা বলি কমে যাওয়া। তো এই 80 মিলিমিটারের নিচে যদি কমে যায় তখন কি হবে? তখন আমাদের দেহে প্রেশার যদি কমে যায় তাহলে আমাদের রেসপিরেশনের মাধ্যমে আমাদের যেই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যেই এক্সচেঞ্জটা এটা কম হবে। কম হলে বাইরে থেকে অক্সিজেন আমাদের দেহে কম আসতে পারবে। কম আসতে পারলে কী হবে? অক্সিজেন কমে যাবে। অক্সিজেন কমে যাবে, একই সাথে কী হবে? কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। আর এই কার্বন ডাইঅক্সাইড ব্লাডের যে পানি আছে বা ওয়াটার আছে তার সাথে মিলে কী করবে? তার সাথে মিলে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। তার মানে কি? প্রোটন বেড়ে যাবে বা অ্যাসিডিটি বেড়ে যাবে। এই তিনটা কাজ হবে। এই তিনটা কাজ যদি হয়, এই তিনটা কি করবে? আমাদের যে কেমোরিসেপ্টরগুলো আছে কেমোরিসেপ্টরগুলোকে উদ্দীপিত করবে। তাহলে কেমোরিসেপ্টরকে স্টিমুলেট করলো। তাহলে কি হলো? আমাদের আর্টেরিয়াল প্রেশার যখন কমে গেল তখন ব্লাডের যেই গ্যাসিয়াস এক্সচেঞ্জ সেটা ঠিকমতো হলো না, ফলে হাইপোক্সিয়া হলো বা অক্সিজেন কমে গেল, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল এবং প্রোটন বেড়ে গেল। এর ফলে আমাদের কেমোরিসেপ্টরগুলো উদ্দীপিত হলো। এখন কেমোরিসেপ্টরগুলো যদি উদ্দীপিত হয় তখন কি হবে? এই কেমোরিসেপ্টরগুলো ওই আগের মতোই আমাদের যেই মেডুলা আছে, যেখানে আমাদের ভেসোমোটর সেন্টার অবস্থিত, এই মেডুলাতে আমাদের ক্যারোটিড বডি থেকে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ বা 9 কেনিয়াল নার্ভ এবং আমাদের অ্যাওর্টিক বডি থেকে ভেগাস নার্ভ বা 10 কেনিয়াল নার্ভ আমাদের সিগন্যালটা পাঠাবে হচ্ছে ভেসোমোটর সেন্টারে। ঠিক আছে? তাহলে ভেসোমোটর সেন্টারে আমাদের সিগন্যালটা পাঠিয়ে দিল কে? আমাদের 9 কেনিয়াল নার্ভ বা গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ ফ্রম ক্যারোটিড বডি, আগের মতোই। ঠিক আছে? মানে আমাদের এক্স্যাক্টলি যেরকমটা প্যারাসিটা রিফ্লেক্স মেকানিজমে হয়েছিল সেরকমটাই হবে। আর এই 10 কেনিয়াল নার্ভ হচ্ছে অ্যাওর্টিক বডির যেই কেমোরিসেপ্টরগুলো আছে। এইটা যখন ভেসোমোটর সেন্টারকে পাঠাবে তখন ভেসোমোটর সেন্টার কী হবে? উদ্দীপিত হবে। আমরা আগেই দেখেছি, তাই না? ভেসোমোটর সেন্টার যদি উদ্দীপিত হয় তাহলে কি করবে? ভেসোমোটর সেন্টার উদ্দীপিত হলে আমরা আগে দেখেছি ভেসোমোটর সেন্টার যখন উদ্দীপিত হয় সে তখন কি করে? ভেসোকনস্ট্রিকশন করে। ভেসোকনস্ট্রিকশন যদি করে তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কী হবে? বেড়ে যাবে। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে ব্লাড প্রেশার কী হবে? বা আর্টেরিয়াল প্রেশার বেড়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কেমোরিসেপ্টর মেকানিজম। আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন আরও একটা মেকানিজম আছে শর্ট টার্ম, যেটা আমরা একটু দেখি। কেমন? খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে তা না, কিন্তু আমরা একটু দেখে রাখি। সেটা হচ্ছে সিএনএস ইসকেমিক রেসপন্স। এই সিএনএস ইসকেমিক রেসপন্স হচ্ছে আমাদের যে শর্ট টার্ম মেকানিজমগুলো আছে এর ভিতরে সব থেকে পাওয়ারফুল মেকানিজম। তাহলে আমাদের শর্ট টার্ম যে ব্লাড রেগুলেটরি সিস্টেমের মেকানিজমগুলো আছে এর ভিতরে সব থেকে পাওয়ারফুল মেকানিজম হচ্ছে আমাদের এই সিএনএস ইসকেমিক রেসপন্স। কাহিনী কী হয় দেখুন, কোনো কারণে ধরুন আমাদের যেই ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশার কমে গেছে, তাহলে বিপি কমে গেছে। কমতে 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 আমরা ধরলাম হচ্ছে 60 মিলিমিটার মার্কারিয়ে নিচে চলে এসেছে, মানে এতটাও কমে যেতে পারে। এইটা কমে গেলে আমাদের যেই ব্রেইনের ভেসোমোটর সেন্টার, এই ভেসোমোটর সেন্টারে কী হবে? ব্লাড ফ্লো কমে যাবে, ডিক্রিজ ব্লাড ফ্লো টু ভেসোমোটর সেন্টার। তাহলে ভেসোমোটর সেন্টারে যদি ব্লাড ফ্লো কমে যায় তখন কী হবে? আমাদের ব্রেইন তো ঠিকমতো ব্লাড পাচ্ছে না, যেহেতু ব্লাড ফ্লো কমে গেছে। তাহলে ব্লাড ফ্লো যদি কমে যায় তখন কী হবে? আমাদের যেই মানে আমাদের যে সেরিব্রাম বা আমাদের যে মস্তিষ্ক, এই মস্তিষ্কে ব্লাড যাবে না। এই মস্তিষ্কে ব্লাড কমে যাওয়াকে আমরা কী বলি? ইসকেমিয়া। তো এটাকে আমরা বলি সেরিব্রাল ইসকেমিয়া। ইসকেমিয়া মানে কি? কোনো একটা অর্গানে যদি ব্লাড ফ্লো কমে যায় তখন সেটাকে আমরা বলি ইসকেমিয়া। ইসকেমিয়া যদি হয় তখন কি হবে? আমরা জানি যে আমাদের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য আমাদের ব্লাড প্রয়োজন। তাহলে এখানে যেহেতু গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঠিকমতো হচ্ছে না তখন কি হবে? আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে বা হাইপার ক্যাপনিয়া হবে এবং হাইপোক্সিয়া হবে সাথে। এই হাইপার ক্যাপনিয়া আমরা একটু আগেই পড়েছিলাম যে ভেসোমোটর সেন্টারকে কিছু জিনিস আছে ডিরেক্টলি স্টিমুলেট করতে পারে। তার ভিতরে একটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড তখন আমাদের ভেসোমোটর সেন্টারকে স্টিমুলেট করবে
ভেসোমোটর সেন্টারকে যদি কার্বন ডাইঅক্সাইড স্টিমুলেট করে তাহলে কী হবে, কেমোরিসেপ্টরে যেরকম হয়েছিল এক্স্যাক্টলি তাই হবে, আমাদের ভেসোকনস্ট্রিকশন করবে। ভেসোকনস্ট্রিকশনের ফলে কী হবে, আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হচ্ছে বেড়ে যাবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় আমাদের ব্লাড প্রেশার হচ্ছে বেড়ে যাবে। বোঝা গেছে? তাহলে খেয়াল করে দেখুন যে তিনটা মেকানিজমই আলটিমেটলি একইভাবে কাজ করছে, ঠিক আছে? ভেসোমোটর সেন্টারকে উদ্দীপিত করছে বা ভেসোমোটর সেন্টারকে ডিপ্রেশন করছে বা ইনহিবিট করছে। এখন খেয়াল করে দেখুন এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ মেকানিজম কোনটা আমরা বলেছি, সেটা হচ্ছে প্যারাসিটিক ফিডব্যাক মেকানিজম, এবং সব থেকে স্ট্রং মেকানিজম কোনটা, সেটা হচ্ছে সিএনএস ইসকেমিক রেসপন্স, মানে আমাদের মস্তিষ্ককে বাঁচাইতে গেলে যেটা লাগবে সেটা। কেমন? তো এটা একটা কথা মনে রাখুন যে আমাদের সিএনএস ইসকেমিক রেসপন্স তখনই অ্যাক্টিভেট হয় যখন হচ্ছে এমার্জেন্সি কন্ডিশনে আমাদের বডি চলে যায়। এমার্জেন্সি বলতে আমাদের ব্লাড প্রেশার যদি খুবই কমে যায়, ধরুন আমাদের বিপি 20 মিলিমিটার মার্কারি নিচে হয়ে গেছে, এই বিপি 20 মিলিমিটারের মার্কারি নিচে হয়ে গেলে সেটা আমাদের জন্য একটা এমার্জেন্সি। এই এমার্জেন্সি কন্ডিশনে মেইনলি হচ্ছে আমাদের এগুলো স্টিমুলেট হয়, মানে আমাদের সিনেস ইসকেমিক রেসপন্স স্টিমুলেট হয়। ঠিক আছে, এখন আসুন আমরা দেখি হচ্ছে ইন্টারমিডিয়েট মেকানিজম। তো ইন্টারমিডিয়েট মেকানিজমে আমরা কী পড়েছিলাম, আমরা পড়েছিলাম রেনিন এনজিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম, আমরা ক্যাপিলারি ফ্লুইড শিপ পড়েছিলাম, আমরা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন অফ ভাস্কুলেচার পড়েছিলাম। এখন এইখানে কি হয়, এইখানে দেখুন খুবই ইন্টারেস্টিং মেকানিজম এগুলো, যে প্রথমে তাহলে আমরা কী বলে এটাকে ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন, যেগুলো কী করে আমাদের হচ্ছে মিনিটস থেকে আওয়ার্সে ব্লাড প্রেশার রেগুলেট করতে পারে। এর ভিতরে প্রথমটা আমরা কী পড়েছিলাম, আমরা পড়েছিলাম রেনিন অ্যানজিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম। এখন এই রেনিন অ্যানজিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজমে কী হয় আসলে, মনে করুন কোনো কারণে আপনার ব্লাড প্রেশারটাও কমে গেছে। ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে আমাদের কিডনিতে তো ব্লাড ফ্লো লাগে, তাই না? কিডনিতে তো ব্লাড ফ্লো গিয়ে সাকনির মতো মানে ফিল্টার্ড হয়ে তারপরে আবার ব্লাড আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ফিরে আসে, তাই তো? তো যদি কোনো কারণে ব্লাড প্রেশার কমে যায় তাহলে কী হবে, কিডনিতে ব্লাড ফ্লো কমে যাবে, তাহলে ব্লাড ফ্লো কমে যাবে কোথায়, কিডনিতে। এখন কিডনিতে স্পেশালাইজড একটা সেল থাকে, যেটাকে আমরা কী বলি, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে, বা এটাকে আমরা সংক্ষেপে বলি জেইজি, কেমন? এই জেইজি অ্যাপারেটাসে যদি ব্লাড ফ্লো কমে যায় তখন এই যেই অ্যাপারেটাস, এই জেইজি অ্যাপারেটাস একটা কাজ করে, কি করে, এটা হচ্ছে রেনিন নামক একটা হরমোন সিক্রেট করে। তাহলে রেনিন সিক্রেশন বাড়ায় দেয়। এই রেনিন যেটা আছে এইটা আমাদের একটা কাজ করে যে আমাদের দেহে একটা জিনিস থাকে, নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। এই অ্যানজিওটেনসিনোজেনকে এই রেনিনটা কি করে, অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করে। তাহলে যখন ব্লাড ফ্লো কমে গেল কিডনিতে, জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে আমাদের প্রচুর পরিমাণে রেনিন সিক্রেশন হলো। এই রেনিনটা গিয়ে কী করলো, আমাদের যেই অ্যানজিওটেনসিনোজেন আছে, এই অ্যানজিওটেনসিনোজেন যেটা মেইনলি হচ্ছে আমাদের লিভারে থাকে, লিভারে সিনথেসাইজ হয়, এটাকে অ্যানজিওটেনসিনে কনভার্ট করলো। এই যে অ্যানজিওটেনসিনে কনভার্ট করলো, এই অ্যানজিওটেনসিনটা এখন চলে যায় হচ্ছে লাঙে। এখন লাঙে একটা একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে এসি এনজাইম। তার মানে অ্যানজিওটেনসিন, এ মানে অ্যানজিওটেনসিন, সি মানে কনভার্টিং, ই মানে এনজাইম। এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের উপস্থিতিতে এই অ্যানজিওটেনসিন 1 যেটা আছে এটা অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট হয়। কি হলো, জাস্ট অ্যানজিওটেনসিন 1টা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট হলো। এই যে অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট হলো, কনভার্ট হওয়ার পরে এই অ্যানজিওটেনসিনটা কী করে, এই অ্যানজিওটেনসিনের একটা কাজ হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করে। কি করে, ভেসোকনস্ট্রিকশন। ভেসোকনস্ট্রিকশন যদি করে তাহলে কি হবে, আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। গুড, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে বিপি বেড়ে যাবে। এটাই হচ্ছে আমাদের
রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম, এটা ডিরেক্ট মেকানিজম। এছাড়াও ডিটেলস একটা মেকানিজম আছে যেটি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের ভিতরে আমরা পড়বো, কেমন সেমই, জাস্ট একটু ডিফারেন্ট। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট টার্মের প্রথম যেটা, সেটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম। আর একটা হচ্ছে 2 নম্বর যেটা আমরা বলি, সেটা হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিফট। ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজমটা কি? আমরা মনে করি কোনো কারণে আমাদের ব্লাড প্রেশারটা হচ্ছে কমে গেছে, তাহলে ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে কি ক্যাপিলারির ভিতরেও প্রেশার কমে যাবে, তাই না? তাহলে ডিক্রিজ ক্যাপিলারি প্রেশার। এখন ক্যাপিলারি প্রেশার যদি কমে যায়, ক্যাপিলারি প্রেশার যদি কমে যায় তাহলে ক্যাপিলারি কী করবে? ক্যাপিলারির ভিতরে তো আমাদের অসমোটিক সাবস্টেন্স থাকে, তাই না? আমাদের অ্যালবুমিনগুলো থাকে, প্রোটিনগুলো থাকে, এগুলো কি করবে? পেরিফেরি থেকে ফ্লুইড অ্যাবজর্পশন করবে। তাহলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে এটা হচ্ছে ফ্লুইড অ্যাবজর্পশন করে নেবে, ঠিক আছে? ফ্লুইড অ্যাবজর্পশন করে কি হবে? আমাদের ব্লাড ভলিউমটাকে বাড়াই দিবে। আর একটু আগে আমি বলেছিলাম যদি ব্লাড ভলিউম বাড়ে তার মানে পাইপটা একই রকম আছে, তার ভিতরে ব্লাডটা আপনি বেশি দিয়ে দিচ্ছেন, তাহলে চাপটা বেশি পড়বে। এই ব্লাড ভলিউম বাড়া মানে চাপ বেশি, তার মানে কি বিপি বেশি। বোঝা গেছে? তাহলে যদি বিপি কমে যায় তাহলে আমাদের ক্যাপিলারি প্রেশারটাও কমে যাবে। তখন ক্যাপিলারি কী করবে? তার যে অসমোটিক প্রেশার আছে, এই অসমোটিক প্রেশারের কারণে সে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে নিজের ভিতরে ফ্লুইড টেনে নেবে, টেনে নিলে ব্লাড ভলিউম বাড়ায় দিবে। ব্লাড ভলিউম যদি বেড়ে যায় তাহলে হচ্ছে আমাদের বিপি বেড়ে যাবে। উল্টাটা হবে, যদি বিপি বেড়ে যায় তাহলে কী হবে? বিপি যদি বেড়ে যায়, ধরুন আমি বিপি বাড়িয়ে দিলাম, তখন কী হবে? আমাদের ক্যাপিলারি প্রেশারও বেড়ে যাবে। ক্যাপিলারি প্রেশার যদি বেড়ে যায়, এখন হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার অফ দ্য ক্যাপিলারি বেড়ে যাবে। ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বেড়ে যায় তাহলে কী হবে? ফ্লুইড লেস অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন তো হবেই না, বরং আরও কী হবে? এই যে ক্যাপিলারির ভিতর থেকে ফ্লুইড হচ্ছে বাইরে চলে যাবে, তার মানে কী হবে? ফ্লুইড লস হবে। ফ্লুইড লসের কারণে কী হবে? ব্লাড ভলিউম কী হবে? কমে যাবে। আর ব্লাড ভলিউম যদি কমে যায় তাহলে বিপি কী হবে? কমে যাবে। তাহলে উল্টা মেকানিজম, ঠিক আছে? তাহলে এইভাবে ক্যাপিলারি ফ্লুইড শিফট কাজ করে। আর একটা কী আছে যেটা আমরা মনে রাখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের স্ট্রেস রিল্যাক্সেশন। স্ট্রেস রিল্যাক্সেশন অফ ভাস্কুলেচার। এই জিনিসটা কি আবার ভাই? এই স্ট্রেস রিল্যাক্সেশন অফ ভাস্কুলেচার, স্ট্রেস রিল্যাক্সেশন অফ ভাস্কুলেচার যেটা, এটা হচ্ছে ধরুন কোনো কারণে আমাদের যেই ব্লাড প্রেশারটা অনেক 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 বেশি বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, আমাদের ব্লাড ভেসেলগুলো কী হবে? স্ট্রেসড হবে, তাই না? যদি একটা পাইপের ভিতরে যতটুকু পরিমাণ পানি ছিল তার থেকে বেশি পরিমাণ পানি যদি আপনি দিয়ে দেন তাহলে কি হবে? আরও বেশি স্ট্রেস হবে। তাহলে স্ট্রেস হবে বা ইনক্রিজ স্ট্রেস, ঠিক আছে? তাহলে এই যে স্ট্রেস হচ্ছে, এই স্ট্রেসটা হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, দেখা যাবে মিনিটস টু আওয়ার্স ধরে আমাদের ভেসেলগুলো স্ট্রেস হতে থাকবে। তো সব কিছুরই তো একটা লিমিট থাকে, তাই না? সব কিছুর কি লিমিট থাকে না? একটা সময় ধরুন আপনি যতই শক্তি লাগান, শক্তি লাগাতে লাগাতে একটা সময় তো আপনার শক্তি শেষ হয়ে যাবে। তখন সেটা কী করবে? এই স্ট্রেসের মাধ্যমে এই যে প্রেশারটা, এই প্রেশারটা হচ্ছে ফল করিয়ে দিবে। তাহলে মনে করুন এই ক্যাপিলারিতে এতটুকু বা এই ব্লাড ভেসেলটা এতটুকু ছিল, কেমন? এবং এর ভিতরে আমাদের নর্মাল যে বিপি ছিল, মনে করুন নর্মাল বিপি আছে, এবং ব্লাড মানে আমাদের ভেসেলটা ঠিক আছে। এখন মনে করুন এর ভিতরে বিপিটা হচ্ছে বেড়ে গেছে। বেড়ে গেলে কি হবে? বেড়ে গেলে হচ্ছে আমাদের এটা স্ট্রেস হবে এইভাবে, ঠিক আছে? স্ট্রেস হয়ে এই ব্লাড প্রেশারটাকে কমাই দিবে। এটাকে বুঝতে পেরেছেন? বা আরও সংক্ষেপে যদি বলি, আমরা জানি যে প্রেশার সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া। এখন ফোর্স যদি বেড়ে যায় তাহলে আপনি প্রেশার নিউট্রালাইজ করবেন কি করে? ফোর্স যদি বেড়ে যায়, প্রেশার নিউট্রালাইজ করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে এরিয়া বাড়াই দিতে হবে, তাই না? তো এখানে তো এরিয়াটাই বাড়াচ্ছি আমরা, তাই না? স্ট্রেস যদি হয় তাহলে এরিয়াটা তো বেড়ে যাচ্ছে। এরিয়া যদি বেড়ে যায় তার মানে কি? রিল্যাক্সেশন। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন। ওকে, একটু বিজার টাইপের জিনিস, কিন্তু এটাই হয় আসলে। আচ্ছা, এটা অত বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য। এখন হচ্ছে লং টার্ম রেগুলেশন।
লং টার্ম রেগুলেশন হচ্ছে আমাদের ডেইজ টু মানে আওয়ার্স টু ডেইজ ধরে হতে পারে, এবং এটা কী কী পড়েছিলাম আমরা, মেইনলি দুইটা মেকানিজম আমরা পড়বো। একটা হচ্ছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম, রেনাল বডি ফ্লুইড মেকানিজমটা কি, যদি দেখা যায় আপনার বডিতে অনেক বেশি ইসিএফ মানে কি এক্সট্রাসেলুলার ফ্লুইড, আমরা প্রথম হোমিওস্ট্যাসিসেই পড়েছি তাই না, কোনো কারণে যদি আমাদের বডিতে অনেক বেশি এক্সট্রাসেলুলার ফ্লুইড হয়ে যায় তাহলে কী হবে, সেটা আমাদের ব্লাড ভলিউমকে বাড়াই দিবে, তাই তো। ব্লাড ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে বা আর্টেরিয়াল প্রেশার বেড়ে যাবে। আর্টেরিয়াল প্রেশার যদি বেড়ে যায় তাহলে কী হবে, কিডনিতে ব্লাড ফ্লো বেশি হবে, কিডনিতে যদি ব্লাড ফ্লো বেশি হয় তাহলে আউটপুট অফ ইউরিন বেড়ে যাবে, কারণ বেশি বেশি পরিমাণ হচ্ছে ফিল্ট্রেশন হবে, ফিল্ট্রেশন হলে বেশি বেশি পরিমাণে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হবে এবং সেগুলো বেশি বেশি পরিমাণ ইউরিন হিসেবে বেরিয়ে যাবে। তা আলটিমেটলি কী হবে, ব্লাড ভলিউম কমাই দেবে এইভাবে বেশি বেশি ইউরিন আউটপুট দিয়ে, কেমন, তাহলে ডিক্রিজড ব্লাড ভলিউম। ব্লাড ভলিউম যদি কমে যায় তাহলে আমাদের ভেনাস রিটার্নটা কী হবে, ভেনাস রিটার্ন কমে যাবে, আমরা আগেই পড়েছি তাই না। ভেনাস রিটার্ন যদি কমে যায় আমাদের কার্ডিয়াক আউটপুট কী হবে, কার্ডিয়াক আউটপুটও কমে যাবে, আর কার্ডিয়াক আউটপুট যদি কমে যায় কী হবে, আমাদের ব্লাড প্রেশারও কমে যাবে। তাহলে এইভাবে ব্লাড প্রেশার কমাবে, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লুইড মেকানিজম বা রেনাল ফ্লুইড মেকানিজম। তাহলে কোনো কারণে যদি আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইডের পরিমাণ বেড়ে যায় আমাদের ব্লাড ভলিউম বাড়বে, এটা আর্টেরিয়াল প্রেশারকে বাড়াবে, আউটপুট অফ ইউরিন বাড়াবে, ফলে ব্লাড ভলিউম কমবে, ভেনাস রিটার্ন কমবে, কার্ডিয়াক আউটপুট কমবে, ব্লাড প্রেশারটাকেও কমাই দিবে। উল্টাটাও হতে পারে, যদি ব্লাড প্রেশার কমে যায় তখন কী হবে, ব্লাড প্রেশার কমে গেলে আমাদের কিডনির আউটপুটটা হচ্ছে কমাই দিবে, ফলে ব্লাড ভলিউম বেড়ে যাবে, এবং উল্টাভাবে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। ঠিক আছে, এখন সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম বা রাস, RAAS। এইটা কি, এটা বোধ হচ্ছে আমাদের হিউমেরাল এবং হচ্ছে নিউরোনাল দুই ধরনের রেগুলেশন একই সাথে করে থাকে। এটা কি হয়, কোনো কারণে যদি আমাদের আর্টেরিয়াল প্রেশারটা কমে যায়, কোনো কারণে ধরুন আমাদের বডির আর্টেরিয়াল প্রেশারটা কমে গেছে, আর্টেরিয়াল প্রেশার কমে গেলে আমাদের ব্লাড ফ্লো টু দ্য জেজি সেল কমে যাবে। আমরা একটু আগেই বললাম ব্লাড ফ্লো যদি জেজি সেল কমে যায় তাহলে হচ্ছে রেনিন নামে একটা হরমোন সিক্রেট করবে সে। এই রেনিন হরমোনটার কাজ কি, রেনিন হরমোন আমাদের লিভারে একটা জিনিস তৈরি হয় যার নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। এই অ্যানজিওটেনসিনোজেনকে সে হচ্ছে অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করে, এবং এই অ্যানজিওটেনসিন 1টা এখন চলে যায় হচ্ছে আমাদের লাঙে একটা এনজাইম আছে যার নাম হচ্ছে এসি বা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই অ্যানজিওটেনসিন 1কে সে হচ্ছে অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট করে। ঠিক আছে, এই যে অ্যানজিওটেনসিন 2, এই অ্যানজিওটেনসিন 2 তিনটাভাবে কাজ করতে পারে। একটা আমরা অলরেডি দেখে এসেছি, কী করে, সে ভেসোকনস্ট্রিকশন করে। ভেসোকনস্ট্রিকশন যদি করে তাহলে কী হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কী হবে, আমাদের ব্লাড প্রেশারকে বাড়াবে। ঠিক আছে, এটা আরও একটা কাজ করে, এটা আমাদের ডিরেক্টলি কিডনির উপরে কাজ করে। কিডনির উপরে ডিরেক্টলি কাজ করে কি করে, আমাদের কিডনির যেই ওয়াটার রিটেনশন বা আমাদের ওয়াটার ধরে রাখা, তারপরে সল্ট রিটেনশন, এগুলো বাড়ায় দেয়। তাহলে ওয়াটার আর সল্ট রিটেনশন যদি বাড়ায় দেয় তাহলে কী হবে, আমাদের ব্লাড ভলিউম বেড়ে যাবে না, তাহলে ব্লাড ভলিউম বেড়ে যাবে। ব্লাড ভলিউম যদি বেড়ে যায় তাহলে কী হবে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, আর কার্ডিয়াক আউটপুট যদি বেড়ে যায় তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। ঠিক আছে, এটা আরও একটা কাজ করে, এটা কি করে, আমাদের যেই অ্যাড্রেনাল কর্টেক্স আছে, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে সে হচ্ছে অ্যালডোস্টেরন নামে একটা হরমোন সিক্রেট করে। এই অ্যালডোস্টেরন হরমোনের কাজই হচ্ছে সে হচ্ছে সল্ট আর ওয়াটার রিটেনশন করবে। তাহলে অ্যালডোস্টেরন সিক্রেশন যদি বাড়ে তাহলে সল্ট আর ওয়াটার রিটেনশনও বাড়বে, আর সল্ট আর ওয়াটার রিটেনশন যদি বাড়ে সেটা কী করবে, সেটা আলটিমেটলি গিয়ে হচ্ছে ব্লাড ভলিউম বাড়াবে, আর ব্লাড ভলিউম যদি বাড়ায় তাহলে কী হবে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, আর কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে তাহলে বিপিও বাড়বে। বোঝা গেল, এইভাবে হচ্ছে আমাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম কাজ করে। তো আমি আশা করি যে আমাদের ব্লাড প্রেশার নিয়ে যে সমস্যাটা ছিল, আমাদের ব্লাড প্রেশার কীভাবে মেজার করি, কী টাইপের আছে, এই বিষয়গুলো নিয়ে যাবতীয় যে বিষয় দেওয়া ছিল তো আমাদের কাছে কনফিউশনে সেগুলো ক্লিয়ার হয়ে গেছে, এবং এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, ক্লিনিক্যালিও অনেক বেশি রিলেভেন্ট, কেমন, এগুলো একটু মনে রাখতে হবে। এখন খুব মজাদার একটা জিনিস আপনাদেরকে বলি, কেমন, দেখুন আমরা যখন এই যে ব্যারোরেসিপ্টর সিস্টেমটা পড়ছিলাম তখন আমরা দুইটা নার্ভের কথা বলেছি তাই না, একটা হচ্ছে আমাদের গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, যার একটা ব্রাঞ্চ আছে হেরিং নার্ভ, এই হেরিং নার্ভ দিয়ে সে হচ্ছে অ্যাওর্টিক এবং ক্যারোটিড বডি এবং ক্যারোটিড সাইনাস থেকে সিগন্যালটা হচ্ছে মস্তিষ্কে পাঠায়।
আর আমাদের যেই অ্যাওর্টিকার্স ব্যারোসেপ্টর থেকে ভেগাস নার্ভটা হচ্ছে এই সিগন্যালটা পাঠায় হচ্ছে মস্তিষ্ক। তো এই দুটো মস্তিষ্কে পাঠানোর মাধ্যমে কী করে, আমাদের ব্লাড প্রেশার কমে গেলে বাড়ায়, বেড়ে গেলে কমায়। তার মানে কি বাফারিং করে। এই কারণে এই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ আর ভেগাস নার্ভকে বলা হয় বাফারিং নার্ভ, কেমন, বা বাফার নার্ভ। একটু মনে রাখবেন, মজার আর কি, জাস্ট বলে দিলাম। তাহলে বাফার নার্ভ, ঠিক আছে। তো এতটুকুই আজকের মতো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।